ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় চক্রপ্রাণী দত্ত বই লিখেছিলেন চিকিৎসা বিজ্ঞানে। 2 বৌদ্ধ ধর্মমতে নির্মাণ শব্দের অর্থ মুক্তি। 3 ধীমান ছিলেন ভাস্কর। 4 40 চক্র তৈরি হয় ইলতুৎমিশের সময়। 5 অল-রিহলা বিবরণীটি লিখেছেন ইবন বতুতা। 6 মোহাম্মদ বিন তুগলকের আমলে দেবগিরির নতুন নাম হয় দৌলতাবাদ। 7 শাহ কথাটির অর্থ শাসক বা রাজা। 8 দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন শেরশাহ। 9 রবিদাস কার শিষ্য ছিলেন? রামানন্দে। 10 বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। 11 মীরাবাইয়ের ভক্তিগীতির সংখ্যা 500-র বেশি। 12 দ্বীন-ই ইলাহির সঙ্গে সম্পর্ক আছে। দ্বীন-ই ইলাহির সঙ্গে সম্পর্ক রয়েছে, লিখবে ফতেপুর সিক্রির। কারণ 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে তিনি ইবাদতখানা তৈরি করে ধর্ম সম্পর্কে আলোচনার ব্যবস্থা করেছিলেন। 13তে বলেছে শিবাজি বাঘনখ দিয়ে হত্যা করে আফজল খানকে। 14 যে গ্রন্থ দেশের মানুষের জন্য আইন কানুন লেখা থাকে তাকে সংবিধান বলা হয়। 2 এর আই আসে রামপালের রাজধানী কোথায় ছিল? রামাবতী। এটা বইয়ে 30 পাতায় আছে, গিয়ে দেখে নেবে। 2 দিয়েছে আদি বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে? চর্যাপদ। এটা বইয়ের 31 পাতায় আছে। 3 বলেছে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল কোন সম্রাটদের আমলে? গুপ্ত। এটা বইয়ের 32 পাতায় আছে। 4 দিয়েছে জোহারের নামাজ বলতে কি বোঝো? এটা আছে বইয়ের 44 পাতায়। এই যে শুক্রবারে দুপুরের যে নামাজ তাকেই বলা হয় জোহারের নামাজ। শুক্রবারে দুপুরের যে নামাজ তাকেই বলা হয় জোহারের নামাজ। 5 বলেছে বান্দা শব্দের অর্থ কি? সেবক বা অনুগামী। এটা বইয়ে 46 পাতায় আছে। বিতে শূন্যস্থান পূরণ। আর মামলুক শব্দটির অর্থ দাস। এটা বইয়ে 53 পাতায় আছে। 2 চলদের গ্রাম পরিষদকে বলে উর। এটা বইয়ের 27 পাতায় আছে। 3 খানদেশের গুরুত্বপূর্ণ দুর্গটির নাম হচ্ছে অসিরগড় দুর্গ। সিতে স্তম্ভ মেলানো। আয়তে পাহাড়ি শিল্পরীতি কাংড়া। আদিনা মসজিদ পান্ডুয়া। পিয়েত্রদোরা শিল্পরীতি জাহাঙ্গীর। শিখদের ধর্মস্থান গুরুদ্বার। ডিতে ঠিক ভুল বলতে বলেছে। আয়তে বলেছে ভারতবর্ষে ধ্রুপদী নাচ মূলত 5টি, না 6টি, তাই ভুল। আর 2 কলহন রাজতরঙ্গিনী লিখেছেন ঠিক। 3 আসি 3 আয়তে দিয়েছে পাল এবং সেন যুগের কর ব্যবস্থা কেমন ছিল? এইখান থেকে লিখবে যে পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই 3 প্রকার কর ছাড়াও নানা রকমের অতিরিক্ত কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। এছাড়া হাট ও খেয়াঘাটের উপরেও কর চাপানো হতো। এই পর্যন্ত। 2 বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয়ে পাঠদান করা হতো? এই যে বৌদ্ধ শাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়ে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এই সমস্ত বিষয়গুলো পড়ানো হতো। 3 বলেছে ইকতা ব্যবস্থা কি? দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলোকে এক একটা প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলিকে ইকতা বলা হয়। 4 দিয়েছে মঙ্গল আক্রমণ প্রতিরোধে গিয়াসুদ্দিন কি কি ব্যবস্থা গ্রহণ করেন? লিখবে মঙ্গলরা 1221 খ্রিস্টাব্দ থেকে ভারতের উত্তর পশ্চিমে বারবার আক্রমণ করেন। সুলতান গিয়াসুদ্দিন বলবন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য অনেক রকম ব্যবস্থা গ্রহণ করেছিলেন। 1 দুর্গ সংস্কার। বলবন তবরহিন্দ, সুনাম, সামানা, দীপালপুর দুর্গগুলি সংস্কার করেন। 2 সীমান্তে সৈন্য নিয়োগ। বলবন ভারতে সীমান্তে বিপাশা নদী বরাবর প্রচুর সৈন্য মোতায়েন করেন। দূত প্রেরণ। বলবন কূটনৈতিক চাল হিসাবে মঙ্গলদের কাছে দূত পাঠান। 5 দিয়েছে কবুলিয়াত এবং পাট্টা কি?
দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা এবং কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা জমিতে কৃষকের শর্ত স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার আর কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। কবুলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে বা সরকার বা রাষ্ট্রকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয়। 6তে বলেছে দোহা কাকে বলে। হিন্দি ভাষার কবিরের দুই পঙ্ক্তির কবিতাগুলোকে দোহা বলে। এটা বইয়ের 119 পাতায় আছে। 3তে দিয়েছে তানসেন কে ছিলেন? আকবরের রাজসভার একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন এবং তার দুটি রাগের নাম লিখতে বলেছে, দীপক আর মেঘমল্লার। এই যে তানসেন ছিলেন এই মুঘল সম্রাটদের মধ্যে এই যে সঙ্গীত প্রেমী ছিলেন আকবর, তাহলে আকবরের রাজসভার একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন, সঙ্গীত শিল্পী ছিলেন তার দীপক আর মেঘমল্লার, বিশিষ্ট রাগ দীপক আর মেঘমল্লার। 8এ দিয়েছে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পুরন্দরের সন্ধি কবে আর কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে শিবাজী আর ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 9তে বলেছে ব্লক এবং জেলা কিভাবে গঠিত হয়। কতগুলো গ্রাম নিয়ে ব্লক গঠিত হয় আর কতগুলো ব্লক নিয়ে জেলা গঠিত হয়। অনেকগুলো গ্রাম নিয়ে তৈরি হয় ব্লক আর কয়েকটা ব্লক নিয়ে তৈরি হয় জেলা। 4এ আসি। 4এর আয়তে দিয়েছে পাল ও সেল যুগে বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়ার পেছনের কারণ কি ছিল? এখান থেকে লিখবে যে পাল ও সেন যুগে কৃষি, শিল্প, বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। তবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশ কমে এসেছিল। ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকেরা পিছু হটেছিল। বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে যাওয়ায় বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল। বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার যোগ ছিল। পাল ও সেন যুগে বাংলার সোনারূপার মুদ্রার ব্যবহার খুব কমে যায়। কড়ি হয়ে উঠেছিল জিনিস কেনা বেচার প্রধান মাধ্যম। 2 বলেছে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গোল আক্রমণ মোকাবিলা করেন। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশ তথা দিল্লি সুলতানির শ্রেষ্ঠ সম্রাট। ভারতে সুলতানি শাসনের অন্যতম প্রধান সমস্যা ছিল মঙ্গোল আক্রমণ। সুলতান আলাউদ্দিন খলজির সময় মঙ্গোলরা দুবার দিল্লি আক্রমণ করে। আলাউদ্দিন খলজি মঙ্গোল আক্রমণ মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এক হচ্ছে বিশাল সেনাবাহিনী গঠন। মঙ্গোল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন। আলাউদ্দিন খলজির অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল 4,75,000। সিরি শহর নির্মাণ। আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেন। এছাড়া তিনি সৈন্যবাহিনীর রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায়ের নীতি নিয়েছিলেন। সেনাবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। 3 দিয়েছে তোমার ধারণায় সুলতানি শাসনের প্রকৃতি কিরূপ ছিল। সুলতানি শাসনের প্রকৃতি কিরূপ ছিল? এইটা দেবে যে দিল্লি সুলতানি শাসন ব্যবস্থায় সুলতানকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। সুলতানের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা। দিল্লি সুলতানি শাসনের প্রধান ব্যক্তি ছিলেন সুলতান। সুলতানের হাতে থাকতো যুদ্ধ, শাসন, আইন, বিচার সহ দেশ চালানোর সমস্ত ক্ষমতা। কর্মচারীদের উপর কর্তৃত্ব। সুলতান তার সহায়তার জন্য মন্ত্রী আর বিভিন্ন কর্মচারী নিয়োগ করতেন, তবে সব ক্ষেত্রে সুলতানের আদেশ ছিল শেষ কথা। এসব কারণেই দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা যেতে পারে। 4 দিয়েছে বাদশাহ বা বাদশাহ বলতে কি বোঝো। 4 বলেছে বাদশাহ বা পাতশাহ বলতে কি বোঝো। লিখবে বাদশাহ বা পাতশাহ বা পাতশাহী শব্দগুলো হচ্ছে ফার্সি পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা। এই দুইটি শব্দ এখানে যোগ হয়েছে। মনে হতে পারে প্রায় একই অর্থ বিশিষ্ট দুইটি শব্দ পাশাপাশি ব্যবহার করার কারণ কি? খুব শক্তিশালী শাসক বোঝাতে একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করা হয়। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নেন। 6 দিয়েছে বাবরের প্রার্থনাটি কি ছিল।
লিখবে হুমায়ুন একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি সদ্য আফগানিস্তানের বদকশান থেকে ভারতবর্ষে ফিরেছেন। বাবরের কাছে হুমায়ুনের অসুস্থতার খবর পৌঁছলো, তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। হুমায়ুন যখন দিল্লি পৌঁছলেন তখন তিনি এতটাই অসুস্থ যে ঘোরের মধ্যে ছিলেন। শোনা যায় এই সময় বাবরকে একজন পরামর্শ দেন যে হুমায়ুনের খুব প্রিয় কোনো জিনিস ঈশ্বরকে উৎসর্গ করলে হয়তো তাকে বাঁচানো যাবে। তখন বাবর নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন। এর পরের গল্পটা কিন্তু ইতিহাস বলে ধরে নেওয়া যায় না। বলা হয় বাবরের প্রার্থনায় হুমায়ুন প্রাণ ফিরে পেয়েছিলেন। এরপরেই বাবর অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে মারা যান। গল্প কথা হলে এর থেকে এইটুকু বোঝা যায় যে হুমায়ুন ছিলেন বাবরের প্রিয় পুত্র, তাই তিনি হুমায়ুনকে শাসক হিসাবে মনোনীত করেছিলেন। 6তে দিয়েছে ভক্তিবাদের মূল কথা কি। এটা আছে তোমাদের বইয়ের জীবনযাত্রা সংস্কৃতি চ্যাপ্টারে যাবে। ভক্তিবাদের মূল কথা আছে বইয়ের 117 পাতায়। লিখবে ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। এই ভক্তির দুইটি বৈশিষ্ট্য ছিল, একটা হলো ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, আর অন্যটি হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেয়া। আর ওর সাথে যেটা আছে সুখ কথার অর্থ কি। এই যে সুখ কথার অর্থ আছে 121 পাতায়। এই যে সুফি কথাটা আসে সুখ থেকে, যার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। তাহলে সুখ কথার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। 7 দিয়েছে কবির কিভাবে সমাজের ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন। এইখান থেকে লিখবে যে 500-এর বেশি কবিরের দোহা গুরু গ্রন্থ সাহিবের অংশ। শিখ এবং অন্যান্য ধর্মের মানুষের কাছে কবির আসন 10 জন শিখ গুরুর পাশে। কবিরের দোহার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়ার কথা শুনত সাধারণ মানুষ। কারখানার মজুর, চাষি, গ্রামের মোড়ল সবার মুখের ভাষাই ছিল দোহার ভাষা। লোকমুখে শোনা যায় যে কবিরের মৃত্যুর পর তার হিন্দু এবং মুসলিম ভক্তরা কবিরকে হিন্দু মতে দাহ করা হবে নাকি ইসলামীয় মতে গোর দেয়া হবে তা নিয়ে চিন্তায় পড়ে। সে সময় কবিরের দেহ অদৃশ্য হয়। সেই জায়গায় পাওয়া যায় সাদা কাপড়ের উপর এক মুঠো লাল গোলাপ। এই ফুল দুই সম্প্রদায়ের ভক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। গল্পের সত্য মিথ্যা বিচার না করেও আমরা বুঝতে পারি কিভাবে তখনকার মানুষের মনে কবির শান্তি এবং সাম্যের প্রতীক হয়ে উঠেছিলেন। 8-এ বলেছে খালসা কি, খালসার কাজ কি ছিল। লিখবে 1699 খ্রিস্টাব্দে শিখ গুরু গোবিন্দ সিংহ শিখদের নিয়ে একটি সামরিক সংগঠন গড়ে তুলেছিলেন, একে খালসা বলা হয়। শিখদের সামরিক প্রশিক্ষণ দিয়ে খালসা বাহিনী গঠন করা হতো। খালসাপন্থী শিখরা সিংহ পদবি ব্যবহার করত। খালসার কাজ ছিল শিখদের নিরাপত্তা রক্ষা করা। অথবাতে বলেছে বর্তমান ভারতের শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লিখবে আমাদের দেশ ভারত বর্তমানে শাসন ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক হলো গণতন্ত্র। জনগণ নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে। ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে। দেশের জনগণ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। 2 লিখিত সংবিধান। ভারতের সংবিধান মেনে শাসন ব্যবস্থা চলে। ভারতের সংবিধান লিখিত সংবিধান আর পৃথিবীর বৃহত্তম সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সরকার। ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে। ভারতের শাসন ব্যবস্থায় 2 ধরনের সরকার আছে, একটি কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেক রাজ্যে রাজ্য সরকার। 5-এ আসি। 5-এর আয়তে দিয়েছে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। লিখবে রাজকোষের আয় বাড়াতে আলাউদ্দিন খলজি কতগুলি অর্থনৈতিক সংস্কার করেন। আগে সুলতানদের দেয়া ইকতা বাজেয়াপ্ত করেন। ধর্মীয় কারণে দেয়া সম্পত্তি এবং নিষ্পাত জমিগুলি ফিরিয়ে নেন। সমস্ত জমি জরিপ করানো হয়। রাজস্বের হারও বাড়ানো হয়। তার পাশাপাশি সুলতানির খরচ কমাতেও চেষ্টা করেন। আলাউদ্দিন দোয়াব অঞ্চল অর্থাৎ গঙ্গা যমুনা 2 নদীর মধ্যবর্তী অঞ্চলের অধিবাসীদের কাছ থেকে উৎপন্ন ফসলের অর্ধেক অংশ রাজস্ব হিসাবে আদায় করেন। এখানে জমি উর্বর হওয়ায় চাষ হতো খুব ভালো। ভূমি রাজস্ব ছাড়াও গৃহকর, গোচারণ ভূমি কর, জিজিয়া কর ইত্যাদি কর রাজাদের কাছ থেকে আদায় করার নির্দেশ দেন। আলাউদ্দিন খলজি শাসন ব্যবস্থায় পুরোপুরি সামরিক ব্যবস্থার উপরে নির্ভরশীল ছিল। এর মধ্যে তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন এবং ওই সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এইসব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড়,
ইত্যাদি বিক্রি হতো। বাজার তদারকির জন্য শাহানাই, মান্ডি ও দেয়ানি রিয়াসাত নামে রাজকর্মচারী নিয়োগ করা হয়। সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দামে নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল। আলাউদ্দিন রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। প্রয়োজনের সময় প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য আর রোজের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ মতো যোগান দেয়া হতো। দুইতে দিয়েছে জিজিয়া কর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। লিখবে অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করতেন। এটা ছিল একটি মাথাপিছু কর। এর বিনিময়ে অমুসলমানদের জীবন, ধর্ম পালনের অধিকার আর সম্পত্তি সুরক্ষা দেয়া হতো। খ্রিস্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক ও দাসদের জিজিয়া দিতে হতো না। সন্ন্যাসী, অন্ধ, খঞ্জর, উন্মাদ ব্যক্তিরা যদি গরিব হতেন তবে তাদেরকেও জিজিয়া দিতে হতো না। আলাউদ্দিন খলজি খরাজের সঙ্গে জিজিয়া নিতেন। তার উদ্দেশ্য ছিল প্রভাবশালী অমুসলমান ব্যক্তির আর্থিক এবং রাজনৈতিক ক্ষমতা কমানো। কারণ সুলতান ভাবতেন তারাই হচ্ছে সাম্রাজ্যের মধ্যে অসন্তোষ আর বিদ্রোহের জন্ম দিত। গিয়াসউদ্দিন তুগলক এমনভাবে জিজিয়া চাপান যাতে অমুসলমান প্রজারা একেবারে দরিদ্র না হয়ে পড়ে, আবার তারা মাথা চাড়া দিয়েও উঠতে না পারে। ফিরোজ শাহ তুগলক খানিকটা ব্যতিক্রমীভাবে ব্রাহ্মণদের ওপরে জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন। এই পর্যন্ত লিখবে। ওর পরে ওটা আছে তুরস্ক দণ্ড। তিনি দিয়েছে শেরশাহের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। লিখবে ভূমিকা। সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসাবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। এক হচ্ছে ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অন্যান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা এবং কবুলিয়াত ব্যবস্থা চালু করেন। পাট্টা শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। কবুলিয়াত, পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়াত বলা হতো। বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন এবং কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ড দেওয়া হতো। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ আর প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজম নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর এবং আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথ ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। ধর্মনীতি। শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌর তার প্রধান সেনাপতি ছিলেন। তার উদার নীতির জন্য তিনি ভারতে জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। উপসংহার। মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শাহ যদি আরো কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না। 4 দিয়েছে হলদিঘাটের যুদ্ধের বিবরণ দাও। লিখবে রাজপুত রাজাদের নিরাপত্তার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ছিল চিতোর দুর্গ। 1568 খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন। তার আগে চিতোরের রানা উদয় সিংহ চিতোর ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর অন্যান্য রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলেও উদয় সিংহের ছেলে রানা প্রতাপ সিংহ মুঘলদের কাছে অধীনতা স্বীকার করলেন না। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন। এই যুদ্ধের সময় আকবর আজমিরে পৌঁছে রাজা মানসিংহকে 5000 সৈন্য সমেত রানা প্রতাপের বিরুদ্ধে পাঠান। রাজা মানসিংহ কিন্তু রাজপুত ছিলেন, অর্থাৎ মুঘলদের বিরুদ্ধে রাজপুত শক্তি মিলিত হয়ে লড়াই করেনি। রানা প্রতাপ চিতোর পর্যন্ত গোটা এলাকার ফসল নষ্ট করে দিয়েছিলেন যাতে মুঘল সৈন্য খাবার না পায়। তিনি তার রাজধানী কুম্ভলগড় থেকে 3000 সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছান। রানার পক্ষে কয়েকজন আফগান সর্দারও ছিল। রানা যুদ্ধে পরাজিত হন। পরাজিত হওয়ার পরেও রানা প্রতাপ সিংহ মুঘলদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছিলেন। 5 দিয়েছে ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্যদেব এবং গুরু নানকের সংক্ষিপ্ত পরিচয় দাও।
শ্রী চৈতন্যদেব লিখবে ভক্তিবাদের অন্যতম জনপ্রিয় প্রচারক ছিলেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব নবদ্বীপকে কেন্দ্র করে তিনি বৈষ্ণব ভক্তিবাদ প্রচার করেন। তার সম্পর্কে জানা যায় প্রথম জীবন নবদ্বীপের এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। বাল্য নাম ছিল নিমাই। অল্প বয়সে নানা শাস্ত্রে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। সন্ন্যাস গ্রহণ 22 বছর বয়সে তিনি বৈষ্ণব গুরু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী চৈতন্যের মতবাদ শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্মের নম্রতা ও ত্যাগের আদর্শের সঙ্গে ভক্তিভাবের ভাবনাকে একাকার করে তার মতাদর্শ গড়ে তোলেন। বৈরাগ্য, বিশুদ্ধ প্রেম, ভক্তি আর জীবে দয়া ছিল তার ধর্মমতের মূল কথা। সহজ সরল জীবনে আর একান্ত ভক্তির মধ্যে দিয়ে তিনি ঈশ্বর লাভের কথা প্রচার করেন। জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ বৈষ্ণব ধর্মে মানা হতো না। শ্রী চৈতন্য তার অনুগামীদের তৃণের মতো নম্র আর তরুর মতো সহিষ্ণু হওয়ার পরামর্শ দেন। নাম সংকীর্তন শ্রী চৈতন্য বৈষ্ণবদের কীর্তনগানকে তার মতবাদ প্রচারের মাধ্যম হিসাবে বেছে নেন। একান্তভাবে ঘরে বসে নাম সংকীর্তন আর সবাই মিলে নৃত্য সহকারে নগর সংকীর্তনের মাধ্যমে তিনি শত শত সাধারণ মানুষকে বৈষ্ণব ভক্তিবাদের প্রতি আকৃষ্ট করাতে সক্ষম হয়েছিলেন। গুরু নানক লিখবে মধ্যযুগে ভারতের ভক্তি সাধকদের অন্যতম ছিলেন গুরু নানক। বাল্যজীবন পাঞ্জাবের লাহোর জেলার তালবন্দি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। সংসার বন্ধন তাকে আটকে রাখতে পারেনি। অল্প বয়সে স্ত্রী, পুত্র, সংসার ছেড়ে তিনি ধর্মের স্বরূপ অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়েন। এই জন্য তিনি শুধু মক্কা আর বাগদাদ ভ্রমণ করেন। ধর্মভাবনা নানক মনে করতেন যে সৎ এবং নিরাসক্তভাবে ঈশ্বরকে ডাকলে মোক্ষ লাভ সম্ভব। ধর্মের জটিল এবং বাহ্যিক আড়ম্বর তিনি বর্জন করতে বলেন। নানকের মতে নাম, দান, স্নান দ্বারা ঈশ্বর লাভ সম্ভব। তার কাছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। তাই লঙ্গরখানা চালু করে সকল শ্রেণীর মানুষকে তিনি একসঙ্গে অন্ন গ্রহণের শিক্ষা দেন। নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করেনি। তার দর্শন এবং বাণীর ভিত্তিতে পরবর্তীকালে শিখ ধর্ম গড়ে ওঠে। শিখ কথার অর্থ শিষ্য। এই ধর্মে 10 জন গুরুর কথা বলা হয়। প্রথম গুরু ছিলেন নানক, শেষ গুরু ছিলেন গোবিন্দ সিংহ। গুরু নানক 1538 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। ধর্মগ্রন্থ শিখ গুরুদের বাণী শিখদের পবিত্র ধর্মগ্রন্থে লিপিবদ্ধ করা আছে। গুরুমুখী লিপিতে লেখা এই গ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহিব। 6তে দিয়েছে শ্রীমন্ত শঙ্করদেব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর পূর্ব ভারতের অসমে ভক্তি আন্দোলনের একটি ধারা বিকশিত হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। শঙ্করদেব প্রচারিত ধর্মের মূল কথা ছিল নাম ধর্ম। শঙ্করদেবের পরিচয় শঙ্করদেব পঞ্চদশ-ষোড়শ শতকে এক কায়স্থ ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। ভক্তিবাদ প্রচার শঙ্করদেব ছিলেন শ্রীকৃষ্ণের উপাসক আর একেশ্বরবাদে বিশ্বাসী। তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলার ওপর বেশি গুরুত্ব দিতেন। এক হচ্ছে তিনি এবং তার অনুগামীরা শ্রীকৃষ্ণের নামগান আর সংকীর্তন করতেন। 2 তিনি বৈষ্ণব ভক্তদের জমায়েতের জন্য অনেক জায়গায় সত্র গড়ে তুলেছিলেন। সত্রের মধ্যে নামঘর আর কীর্তনঘর থাকত। উত্তর পূর্ব ভারতের ভক্তি আন্দোলনের প্রভাব শঙ্করদেবের ভক্তি আন্দোলনের ফলে ব্রহ্মপুত্র নদের উভয় তীরে বসবাসকারী কৃষক, ব্যবসায়ী ও তথাকথিত সমাজের নিচুতলার মানুষের কাছে ভক্তি আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল। আর 2 শঙ্করদেবের ভক্তি আন্দোলনের ফলে অসমের মানুষের মধ্যে ঐক্যবোধ জেগেছিল, যা তাদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতেও সাহায্য করেছিল।